ভাবুন তো, একজন মানুষ যিনি একদিনে বিলিয়ন ডলার আয় করেছেন, আবার পুরো একটি দেশের ইকোনমি কাঁপিয়ে দিয়েছেন, আর তিনি দাবি করেন বাজারের রহস্য কোনো বৈজ্ঞানিক ফর্মুলায় নয়, বরং মানুষের ভয়, লোভ আর ভুল ধারণায় লুকিয়ে আছে। আপনি কি জানতে চান সেই গুপ্ত সূত্র যা শেয়ার বাজারকে চালায়? আজ আমরা কথা বলবো জর্জ সরোসের কিংবদন্তি বই দ্য অ্যালকেমি অফ ফাইন্যান্স নিয়ে। এই বই কেবল বিনিয়োগকারীদের জন্য নয়, এটি এমন একটি দর্শন যা আমাদের শেখায় কিভাবে বাজার মানুষের মনস্তত্ত্ব দ্বারা গঠিত হয়। সরোস দেখিয়েছেন বাজার কখনো নিছক সংখ্যার খেলা নয়, বরং এটি হলো আশা নিরাশার, ভুল সঠিকের আর ভয় লোভের প্রতিচ্ছবি। যদি আপনি বিনিয়োগে সফল হতে চান কিংবা বুঝতে চান কেন বাজার হঠাৎ উঠতে শুরু করে আবার মুহূর্তেই ভেঙে পড়ে, তাহলে এই বইয়ের প্রতিটি অধ্যায় আপনাকে দেবে এক অসাধারণ দৃষ্টিভঙ্গি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। চ্যাপ্টার 1, থিওরিটিক্যাল কনসিডারেশনস। এই অধ্যায়ে জর্জ সোরোস অর্থনীতি ও আর্থিক বাজারকে বোঝার জন্য প্রচলিত তাত্ত্বিক কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরেন। সাধারণ অর্থনৈতিক তত্ত্বগুলো ধরে নেয় যে বাজার সবসময় ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যের দিকে যায়, যেখানে চাহিদা ও যোগান এক বিন্দুতে মিলে যায়। কিন্তু সোরোস যুক্তি দেন বাস্তবে বাজার কখনোই দীর্ঘ সময় ধরে ভারসাম্যে থাকে না, কারণ বাজার শুধু বাস্তব তথ্য বা ডেটার প্রতিফলন নয়, বরং মানুষের মানসিকতা, প্রত্যাশা ও ভুল ব্যাখ্যার দ্বারা ক্রমাগত প্রভাবিত হয়। তিনি বলেন, প্রচলিত অর্থনীতিতে মানুষকে র্যাশনাল বা পুরোপুরি যৌক্তিক বিনিয়োগকারী হিসেবে ধরা হয়, কিন্তু বাস্তব জীবনে বিনিয়োগকারীরা সবসময় যৌক্তিক নয়। তারা প্রভাবিত হয় গুজব, ভয়, আশাবাদ, মিডিয়া রিপোর্ট বা রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা। ফলে বাজারে যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রায় বাস্তব অর্থনীতির সঠিক প্রতিফলন হয় না। এই জায়গাতেই সোরোস তার বিখ্যাত রিফ্লেক্সিভিটি থিওরির ভিত্তি দাঁড় করান। তিনি ব্যাখ্যা করেন, বিনিয়োগকারীদের প্রত্যাশা ও ধারণা শুধু বাজারে প্রভাব ফেলে না, বরং সেই প্রভাব আবার বিনিয়োগকারীদের প্রত্যাশাকে নতুনভাবে তৈরি করে। অর্থাৎ বাজারে একটি দ্বিমুখী সম্পর্ক, টু ওয়ে ইন্টারাকশন কাজ করে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি বিনিয়োগকারীরা ধরে নেয় কোনো কোম্পানি ভবিষ্যতে ভালো করবে, তারা বেশি শেয়ার কিনতে শুরু করে। এর ফলে শেয়ারের দাম বেড়ে যায়, কোম্পানির পুঁজির যোগান সহজ হয়, আর কোম্পানি বাস্তবেই উন্নতি করতে শুরু করে। আবার বিপরীতভাবে নেতিবাচক প্রত্যাশা কোম্পানিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এই অধ্যায়ে সোরোস আরও ব্যাখ্যা করেন কেন অর্থনীতিকে কঠিন বিজ্ঞান, হার্ড সায়েন্স বলা যায় না। পদার্থবিদ্যার মতো এখানে নির্দিষ্ট অপরিবর্তনীয়। চ্যাপ্টার 2, রিফ্লেক্সিভিটি ইন দ্য স্টক মার্কেট। এই অধ্যায়ে জর্জ সোরোস তার সবচেয়ে বিখ্যাত ধারণা রিফ্লেক্সিভিটি ব্যাখ্যা করেন, বিশেষ করে স্টক মার্কেটের প্রেক্ষাপটে। প্রচলিত অর্থনীতির মতে বাজার একটি এফিশিয়েন্ট বা কার্যকর প্রক্রিয়া, যেখানে সব তথ্যই শেয়ারের দামে প্রতিফলিত হয়। কিন্তু সোরোস বলেন বাজার সবসময় এমন যৌক্তিক নিয়ম মেনে চলে না, বরং বিনিয়োগকারীদের ধারণা, প্রত্যাশা, ভয় ও লোভ বাজারকে এমনভাবে প্রভাবিত করে যে বাস্তবতাও সেই ধারণার দ্বারা বদলে যায়। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনো একটি কোম্পানির শেয়ার প্রতি বিনিয়োগকারীদের প্রচণ্ড আশাবাদ তৈরি হলো। সবাই ধরে নিল কোম্পানিটি ভবিষ্যতে বিশাল মুনাফা করবে, ফলে তারা দ্রুত শেয়ার কিনতে শুরু করলো। এই বাড়তি চাহিদা শেয়ারের দাম বাড়িয়ে দিল। দাম বাড়ার ফলে কোম্পানি নতুন মূলধন সংগ্রহ করতে পারল, উৎপাদন বৃদ্ধি করল এবং সত্যিই তাদের মুনাফা বাড়তে শুরু করলো। এখানে দেখা যাচ্ছে প্রথমে যে ধারণা কোম্পানি ভালো করবে বাস্তবতাকে প্রভাবিত করেছে, পরে সেই পরিবর্তিত বাস্তবতা আবার সেই ধারণাকে শক্তিশালী করেছে। এই দ্বিমুখী প্রভাবকেই সোরোস নাম দিয়েছেন রিফ্লেক্সিভিটি চক্র। কিন্তু এই প্রক্রিয়া সবসময় ইতিবাচক থাকে না। যখন বিনিয়োগকারীরা হঠাৎ আস্থা হারিয়ে ফেলে, তখন একইভাবে নেতিবাচক রিফ্লেক্সিভিটি শুরু হয়। তারা আতঙ্কিত হয়ে বিক্রি করতে থাকে, ফলে দাম দ্রুত পড়ে যায়। দাম কমতে থাকলে কোম্পানির মূলধন কমে যায়, মুনাফা কমে যায়, ঋণ শোধ করতে সমস্যা হয় এবং শেষমেশ কোম্পানিটি দেউলিয়া হয়ে যেতে পারে। অর্থাৎ বিনিয়োগকারীদের নেতিবাচক প্রত্যাশা বাস্তবতাকে আরও খারাপ করে তোলে। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, স্টক মার্কেট শুধু বাস্তব অর্থনীতির প্রতিফলন নয়, বরং তা নিজেই অর্থনীতিকে গঠন করে। বিনিয়োগকারীরা তাদের সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যৎ বাস্তবতা তৈরি করে। তাই সোরোস আরও বলেন,
মুদ্রা বাজারে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, কোনো দেশ যদি সুদের হার বাড়ায়, বিনিয়োগকারীরা বেশি রিটার্নের আশায় সেই দেশের মুদ্রা কিনতে শুরু করে। এর ফলে মুদ্রার মান বেড়ে যায়। কিন্তু বাজার সবসময় যৌক্তিক থাকে না। যদি বিনিয়োগকারীরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তবে মুদ্রার মান তার প্রকৃত অর্থনৈতিক ভিত্তির চেয়ে অনেক বেশি বেড়ে যেতে পারে, যা পরবর্তীতে ধস ডেকে আনে। এ অধ্যায়ে সোরস নিজের অভিজ্ঞতার আলোকে দেখান কিভাবে তিনি মুদ্রা বাজারে রিফ্লেক্সিবিলিটি কাজে লাগিয়ে মুনাফা করেছেন। তিনি বলেন, মুদ্রা বাজার কেবল অর্থনীতির প্রতিফলন নয়, বরং এটি রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিনিয়োগকারীদের সমষ্টিগত মনস্তত্ত্বের প্রতিচ্ছবি। তাই শুধু অর্থনৈতিক বিশ্লেষণ দিয়ে মুদ্রার ভবিষ্যৎ অনুমান করা সম্ভব নয়, বরং মানুষের আচরণ, প্রত্যাশা ও মনস্তত্ত্ব বোঝাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সহজভাবে বললে, চ্যাপ্টার 3 আমাদের শেখায় যে মুদ্রার দামের ওঠানামা বাস্তব অর্থনীতি যতটা প্রভাবিত করে, তার চেয়ে বেশি প্রভাবিত হয় মানুষের বিশ্বাস, ভয় এবং প্রত্যাশা দ্বারা। চ্যাপ্টার 4 দ্য ক্রেডিট অ্যান্ড রেগুলেটরি সাইকেল। এই অধ্যায়ে জর্জ সোরস ব্যাখ্যা করেন কিভাবে ঋণ প্রদান ও আর্থিক নিয়ন্ত্রণের চক্র বাজারের উত্থান পতনকে প্রভাবিত করে। অর্থনীতি ও ফাইন্যান্সকে শুধু বিনিয়োগকারীর প্রত্যাশা দিয়ে বোঝা যায় না। এখানে ব্যাংক, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই সোরস বলেন, ঋণ বাজার, ক্রেডিট মার্কেট স্বাভাবিকভাবে চক্রাকারে চলে। যখন অর্থনীতিতে আস্থা থাকে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজে ঋণ। এই অধ্যায়ে সোরস দেখিয়েছেন ঋণ বাজার ও নিয়ন্ত্রণ চক্র কখনোই স্থির নয়, বরং এটি মানুষের প্রত্যাশা, সরকারের নীতি এবং বাজারের প্রতিক্রিয়ার মিশ্রণে গঠিত। এ কারণে অর্থনীতি বারবার উত্থান পতনের মধ্যে দিয়ে যায়। চ্যাপ্টার 5 দ্য রিয়েল টাইম এক্সপেরিমেন্ট। এই অধ্যায়টি বইয়ের সবচেয়ে বিশেষ অংশগুলোর একটি। এখানে জর্জ সোরস তার তত্ত্ব, বিশেষ করে রিফ্লেক্সিভিটি থিওরিকে কেবল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি প্রমাণ করার জন্য নিজের বিনিয়োগ কার্যক্রমকে একটি বাস্তব সময়ের পরীক্ষা, রিয়েল টাইম এক্সপেরিমেন্ট হিসেবে উপস্থাপন করেছেন। সোরস 1985-1986 সালের মধ্যে নিজের নেওয়া বিনিয়োগ সিদ্ধান্তগুলো নিয়মিতভাবে লিখে রেখেছিলেন। এই লেখাগুলো বইয়ের অংশ হিসেবে তিনি তুলে ধরেন, যা পাঠকদের জন্য একটি ডায়েরি অব ইনভেস্টমেন্টের মতো। তার উদ্দেশ্য ছিল কোনো বিনিয়োগকারী কিভাবে বাস্তব সময়ে চিন্তা করে, ভুল করে, শিখে এবং পুনরায় সিদ্ধান্ত নেয় সেটি দেখানো। বিনিয়োগ কৌশল ও বিশ্লেষণ তিনি বিশেষভাবে মুদ্রা বাজার, কারেন্সি মার্কেট এবং সুদের হারের ইন্টারেস্ট রেট উপর ফোকাস করেন। মার্কিন ডলার, জাপানি ইয়েন, জার্মান মার্ক প্রভৃতি মুদ্রায় কিভাবে রিফ্লেক্সিভিটি কাজ করছে তা তিনি পর্যবেক্ষণ করেন। তার মতে, মুদ্রার দাম শুধুমাত্র অর্থনৈতিক শক্তির প্রতিফলন নয়, বরং বিনিয়োগকারীরা ভবিষ্যৎ সম্পর্কে যেভাবে চিন্তা করে তাও দামের গতিপথ নির্ধারণ করে। রিফ্লেক্সিভিটির প্রমাণ এই পরীক্ষায় সোরস বারবার দেখান যে বাজার অংশগ্রহণকারীদের প্রত্যাশা, এক্সপেকটেশনস, আসল অর্থনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, যদি বিনিয়োগকারীরা আশা করে মার্কিন ডলার শক্তিশালী হবে, তারা ডলার কিনতে থাকে। এর ফলে ডলারের মান সত্যিই বেড়ে যায়, যা আবার সেই প্রত্যাশাকে আরও মজবুত করে তোলে। এর ফলে শেয়ারের দাম ক্রমাগত বাড়তে থাকে। বিনিয়োগকারীরা মনে করতে থাকে বাজার কেবল ওপরে যাবে। এই মানসিকতা বাজারকে বাস্তব অর্থনীতির চেয়ে অনেক বেশি দামে নিয়ে যায়। এরপর সোরস ব্যাখ্যা করেন কিভাবে পোর্টফোলিও ইন্স্যুরেন্স নামে একটি কৌশল বাজারকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেয়। বড় বড় প্রতিষ্ঠান ও ফান্ডগুলো শেয়ার ধরে রাখার সময় নিজেদের ঝুঁকি কমাতে কিছু স্বয়ংক্রিয় বিক্রয় কৌশল ব্যবহার করছিল। বাজার নিচে নামতে শুরু করলে এই সিস্টেমগুলো একসাথে শেয়ার বিক্রি করতে থাকে। এর ফলে আতঙ্ক আরও বেড়ে যায়, দাম আরও দ্রুত নামতে শুরু করে, আর বিক্রেতাদের চাপ ক্রমাগত বাড়তে থাকে। সোরস এখানে তার রিফ্লেক্সিভিটি থিওরি প্রয়োগ করেন। তিনি বলেন, বিনিয়োগকারীরা বাজারকে শুধু প্রতিফলিত করে না, বরং বাজারকেও প্রভাবিত করে। যখন সবাই ভয়ে বিক্রি করতে শুরু করল, বাজারের পতন আরও গভীর হলো, আর সেই পতন আবার নতুন করে বিনিয়োগকারীদের আতঙ্কিত করল।
ফলে এক ধরনের সেলফ রিএনফোর্সিং স্পাইরাল তৈরি হলো, যেখানে পতন আতঙ্ককে জন্ম দেয় আর আতঙ্ক আরও পতন ঘটায়। এই অধ্যায়ে তিনি আরও তুলে ধরেন যে 1927 সালের পতন কেবল অর্থনীতির উপর নয়, বরং মানুষের মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল। অনেক বিনিয়োগকারী বিশ্বাস হারিয়েছিল যে বাজার দীর্ঘমেয়াদে সবসময় নিরাপদ জায়গা। সরোজ বলেন, এই ধস প্রমাণ করে যে বাজার কখনোই পুরোপুরি যৌক্তিক নয়, বরং এটি মানুষের ভয়, লোভ, আবেগ এবং ভুল অনুমানের প্রতিচ্ছবি। সবশেষে তিনি দেখান 1927 সালের পতন দীর্ঘমেয়াদে মার্কিন অর্থনীতিকে ধ্বংস করেনি, কিন্তু এটি বিনিয়োগকারীদের চিরস্থায়ী শিক্ষা দিয়েছে। অর্থাৎ বাজারের স্থিতিশীলতা অনেক সময় ভ্রান্ত ধারণার উপর দাঁড়িয়ে থাকে, যা মুহূর্তেই ভেঙে পড়তে পারে। এই অধ্যায়ে সোরোসের একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি হল, তত্ত্ব ও বাস্তবতার মধ্যে পার্থক্য সব সময় থাকবে। তত্ত্ব বাজারের আচরণ ব্যাখ্যা করতে সাহায্য করে, কিন্তু বিনিয়োগের মাঠে আবেগ, ভয় এবং অপ্রত্যাশিত ঘটনার প্রভাব অনেক বড় হয়ে ওঠে। তার মতে, সফল বিনিয়োগকারী হতে হলে নিজের ভুল স্বীকার করার মানসিকতা থাকতে হবে এবং সেই ভুল থেকে দ্রুত শেখা জরুরি। তিনি আরও ব্যাখ্যা করেন কিভাবে রিফ্লেক্সিভিটি তত্ত্ব ডলার সংকট, মুদ্রাযুদ্ধ এবং আন্তর্জাতিক সুদের হার নিয়ে তার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছিল। তিনি দেখান যে অনেক সময় তার ধারণা বাস্তব বাজারকে প্রভাবিত করেছে, আবার অনেক সময় বাজার উল্টোভাবে তার অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। এর মানে বিনিয়োগকারীর অবস্থান বাজারকে প্রভাবিত করে, আর বাজার সেই অবস্থানকে নতুনভাবে প্রভাবিত করে। এটাই রিফ্লেক্সিভিটির প্রকৃত চক্র। সবশেষে সোরোস উপসংহারে বলেন, তার ডায়েরি নিখুঁত ভবিষ্যৎবাণীর নথি নয়, বরং শেখার একটি যাত্রা। এটি প্রমাণ করে যে বিনিয়োগ কেবল সংখ্যার খেলা নয়, বরং এক ধরনের চলমান সংলাপ, যেখানে বিনিয়োগকারী ও বাজার পরস্পরকে প্রভাবিত করে। তত্ত্ব আপনাকে দিকনির্দেশনা দিতে পারে, কিন্তু বাস্তব বিনিয়োগে নমনীয়তা, আত্মসমালোচনা এবং দ্রুত অভিযোজন করার ক্ষমতাই প্রকৃত সাফল্যের মূল। অধ্যায় 7 আমাদের শেখায় যে সঠিক তত্ত্ব থাকলেও বিনিয়োগের বাস্তব দুনিয়ায় ভুল এড়ানো সম্ভব নয়, বরং ভুলকে গ্রহণ করে তা থেকে শেখাই একজন বিনিয়োগকারীকে দীর্ঘমেয়াদে সফল করে। চ্যাপ্টার 8 দ্য থিওরি অফ রিফ্লেক্সিভিটি রিভিজিটেড। অধ্যায় 8-এ জর্জ সোরোস আবারও তার মূল ধারণা রিফ্লেক্সিভিটি থিওরি নতুন করে বিশ্লেষণ করেন এবং এর প্রয়োগকে আরও গভীরভাবে শেষাংশে সোরোস উল্লেখ করেন যে রিফ্লেক্সিভিটি শুধু স্টক মার্কেটে নয়, বরং রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, মুদ্রানীতি, এমনকি সামাজিক ঘটনাবলিতেও কাজ করে। মানুষের ধারণা ও বিশ্বাস যখন বাস্তবতাকে প্রভাবিত করে, তখন সেটি প্রতিবারই একটি রিফ্লেক্সিভ প্রক্রিয়া তৈরি করে। অধ্যায় 8 আমাদের শেখায় যে বাজার কখনোই নিখুঁতভাবে যৌক্তিক নয়, এটি মূলত মানুষের মনস্তত্ত্ব, প্রত্যাশা দ্বারা নিয়ন্ত্রিত, আর সেই প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে অবিরাম প্রতিক্রিয়ার নামই হল রিফ্লেক্সিভিটি। এই অধ্যায়ে জর্জ সোরোস 1987 সালের শেয়ার বাজার ধসকে আবার বিশ্লেষণ করেন, বিশেষ করে তার রিফ্লেক্সিভিটি তত্ত্বের আলোকে। 19 অক্টোবর 1927, যা ব্ল্যাক মানডে নামে পরিচিত, সেদিন বিশ্ব শেয়ার বাজার একদিনেই প্রায় 25% ধসে পড়ে। অনেক বিনিয়োগকারী এটিকে একেবারে অযৌক্তিক আতঙ্ক হিসাবে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু সোরোস দেখান যে এই পতনের পেছনে শুধু আতঙ্ক নয়, বরং বাজারের অভ্যন্তরীণ গতিবিধি, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং নীতি নির্ধারকদের প্রতিক্রিয়া মিলিয়ে একটি জটিল চক্র কাজ করেছিল। তিনি বলেন, বাজার ধস কখনো হঠাৎ ঘটে না, বরং আগে থেকেই নানা সংকেত জমতে থাকে। শেয়ারগুলোর মূল্যায়ন ইতিমধ্যে অতিরিক্ত ফুলে উঠেছিল, যা ছিল একটি বুদবুদের মতো। বিনিয়োগকারীরা ক্রমাগত লাভের প্রত্যাশায় শেয়ার কিনছিলেন এবং প্রত্যাশাই বাজারকে আরও উপরের দিকে ঠেলে দিচ্ছিল। এটাই ছিল রিফ্লেক্সিভিটি। প্রত্যাশা বাজারকে প্রভাবিত করেছে, আর সেই বাজার আবার প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে। কিন্তু যখন সুদের হার, মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা বাড়ল, তখন হঠাৎ করে চ্যাপ্টার 10 দ্য কোয়ান্ডারি অব দ্য ক্লাসিক্যাল ইকোনমিস্টস।
এই অধ্যায়ে জর্জ সোরোস ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় অর্থনীতিবিদদের মূল সমস্যা ও সীমাবদ্ধতা গভীরভাবে বিশ্লেষণ করেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বিশ্বাস করেন যে বাজার সবসময়ই ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যের দিকে অগ্রসর হয়। তাদের মতে বাজারের দাম ওঠানামা করলেও শেষ পর্যন্ত সরবরাহ ও চাহিদার শক্তি একে ভারসাম্যে ফিরিয়ে আনে। এ ধারণাকে বলা হয় ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাতের তত্ত্ব, যা অ্যাডাম স্মিথ থেকে শুরু করে বহু অর্থনীতিবিদের চিন্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সোরোস যুক্তি দেন, বাস্তবে বাজার কখনো স্থায়ী ভারসাম্যে থাকে না। মানুষের প্রত্যাশা, ভীতি, আশাবাদ, এমনকি ভুল ধারণাও বাজারকে ক্রমাগত বদলে দেয়। অর্থাৎ বাজার হলো একটি গতিশীল প্রক্রিয়া যেখানে ধারণা ও বাস্তবতা একে অপরকে প্রভাবিত করে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা এই পারস্পরিক প্রতিক্রিয়াকে উপেক্ষা করেন, যার ফলে তাদের তত্ত্ব বাস্তবতার সঙ্গে অনেক সময় মিল খুঁজে পায় না। সোরোস এখানে রিফ্লেক্সিভিটি থিওরির প্রয়োগ দেখান। তিনি ব্যাখ্যা করেন, বিনিয়োগকারীরা যখন কোনো নির্দিষ্ট প্রবণতায় বিশ্বাস করে, তখন সেই বিশ্বাস বাস্তব বাজারের ফলাফলে প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, যদি সবাই ধরে নেয় যে একটি মুদ্রা শক্তিশালী হবে, তারা সেই মুদ্রা কিনতে শুরু করবে, যার ফলে সেটি আসলেই শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু কোনো এক পর্যায়ে এই প্রত্যাশা বিপরীতে গিয়ে ধস নামায়। ক্লাসিক্যাল তত্ত্ব এই জটিল চক্র বোঝাতে ব্যর্থ হয়। তিনি আরও বলেন, ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বাজারকে যান্ত্রিক বা বিজ্ঞানের মতো পূর্বানুমানযোগ্য মনে করেছেন। কিন্তু অতিরিক্ত ঋণের সুযোগ, সেই দেশ সহজেই বৈদেশিক ঋণ নিতে পারে, কারণ সবাই তার মুদ্রায় লেনদেন করতে চায়। এর ফলে দেশটির অর্থনীতি দীর্ঘমেয়াদে অতিরিক্ত ঋণ নির্ভর হতে পারে, যা অন্য দেশের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হলেও এখানে টিকে যায়। অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব। মুদ্রা শক্তিশালী হওয়ার কারণে দেশটি বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জন করে। আন্তর্জাতিক লেনদেনে অন্যদের প্রায় বাধ্য হয়ে তার মুদ্রা ব্যবহার করতে হয়, যা তাকে এক প্রকার অর্থনৈতিক সাম্রাজ্যবাদের আসনে বসায়। সোরোস যুক্তি দেন, এক ধরনের স্বশক্তিশালী চক্র, সেলফ রিএনফোর্সিং সাইকেল। যত বেশি অন্যরা ডলার ব্যবহার করবে, তত বেশি ডলারের উপর আস্থা তৈরি হবে, আর যত বেশি আস্থা থাকবে, ততই ডলার আরও শক্তিশালী হবে। এভাবে যুক্তরাষ্ট্র এক ধরনের সাম্রাজ্যিক অবস্থান ধরে রাখে। কিন্তু তিনি সতর্ক করেন যে এই সাম্রাজ্যিক চক্র কখনোই ভঙ্গুরতার বাইরে নয়। যদি হঠাৎ করে অন্য দেশগুলো ডলারের উপর আস্থা হারাতে শুরু করে বা বিকল্প কোনো মুদ্রা যেমন ইউরো বা ভবিষ্যতে চীনা ইয়েন বিশ্ববাজারে শক্ত অবস্থান নেয়, তাহলে পুরো এই চক্র ভেঙে পড়তে পারে। আর একবার ভাঙতে শুরু করলে ডমিনো এফেক্টের মতো দ্রুত দোষে যেতে পারে। সবশেষে সোরোস বলেন, ইম্পেরিয়াল সার্কেল শুধু অর্থনীতির বিষয় নয়, এটি ভূরাজনীতির জিওপলিটিক্স সঙ্গেও গভীরভাবে জড়িত। একটি দেশের সামরিক শক্তি, রাজনৈতিক প্রভাব এবং কূটনৈতিক অবস্থানও এই সাম্রাজ্যিক মুদ্রা শক্তিকে টিকিয়ে রাখে। ফলে আর্থিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতা একসাথে গড়ে তোলে এক প্রকার বৈশ্বিক আধিপত্য। এই অধ্যায়ে সোরোস ব্যাখ্যা করেন যে বৈশ্বিক অর্থনৈতিক, এখানে তিনি আরও বলেন, তার থিওরি নিখুঁত বা পূর্ণাঙ্গ নয়, বরং এটি একটি চিন্তার কাঠামো। বাজারকে বোঝার জন্য এটি একটি বিকল্প দৃষ্টিভঙ্গি, যা প্রচলিত অর্থনীতির শাস্ত্রীয় ব্যাখ্যার বাইরে গিয়ে বাস্তবতাকে ধরতে সাহায্য করে। সবশেষে সোরোস উপসংহারে জানান, বিনিয়োগ ও অর্থনীতি বোঝার সবচেয়ে বড় শিক্ষা হল বাজার মানুষের প্রতিচ্ছবি। তাই বাজার বিশ্লেষণ করতে হলে শুধু সংখ্যাতত্ত্ব নয়, মানুষের মনস্তত্ত্ব ও আচরণও বুঝতে হবে। তার ভাষায় অর্থনীতি কখনো যান্ত্রিক বিজ্ঞান নয়, বরং এটি একটি মানবিক বিজ্ঞান, যে হিউম্যান সায়েন্স, যেখানে ভুল ধারণা ও আবেগও সমানভাবে কাজ করে।
আমরা এ পর্যন্ত অধ্যায়ভিত্তিকভাবে পুরো বইটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বইটির কোন অংশ আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। এই বই মূলত আর্থিক বাজার বা ফিনান্সিয়াল মার্কেট কেন্দ্রিক, যা আপনাদের বাজার সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। আগামীতে আমরা ধারাবাহিকভাবে ফিনান্সিয়াল মার্কেট, মানি মার্কেট ও বিনিয়োগ বিষয়ক আরও গুরুত্বপূর্ণ বই নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। তাই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।